তার দেয়া টাকাগুলো দিয়ে বাইরে এলাম, শুনতে পেলাম এ বউ সংসারী না বাবা, সামান্য টাকা নিয়ে স্বামীর সঙ্গে কি ব্যবহার করছে। আমি কি এতদিন সংসার চালাইনি, এত ঝগড়াঝাটি হয়েছে? মনে মনে বললাম সংসার তো চালিয়েছেনি হাজার হাজার টাকা ঋণ করে। বিয়ের পর একটা মাসও দেখলাম না আরিফ দুটো টাকা ঘরে জমিয়ে রেখেছে, নয় কিস্তি, না হয় লোন, না হয় ধার, এসব শোধই করে আসছে সারা জীবন। লোন তুলে কিস্তি শোধ, ধার করে লোন দেওয়া, তারপর ধীরে ধীরে সেই ধার শোধ করা, এটাই এই বাড়ির মাসিক লিপি। আর ঝগড়া হয় না কারণ চুপ থাকি বলে। তর্ক করার অভ্যাস আমার নেই, তবুও করতে হয় এদের ব্যবহারে। একদিন আগুন সহ্য করলে পরদিন ঝড় তুলে দেয় এরা। এভাবে চলতে চলতে দিনকে দিন আরিফের সঙ্গে আমার দূরত্ব তৈরি হচ্ছে। তার এমন ব্যবহারে আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি, আর সেও পরিবর্তন হচ্ছে। কিন্তু কি করার আছে আমার? 2-3 মাস পর পরই এমন অশান্তি হয় আমাদের মাঝে। শাশুড়ি মা আত্মীয় স্বজনদের ডেকে ডেকে খাইয়ে শপিং করে প্রায় বেশিরভাগ টাকা ফুরিয়ে ফেলে। নিজে কখনো চাইবে না ছেলের কাছে টাকা, আসলে ছেলের চোখে সবসময় ভালো থাকতে চায় সে। তারপর আমায় পাঠায় টাকা চাইতে, যদি না বলি তাহলে বেয়াদব, গুরুজনের কথা শুনি না, অসভ্য, এসব বলে বেড়ায়। বাধ্য হয়ে আরিফকে বলি টাকার কথা, সেও শুরু করে দেয় ঝগড়া, সঙ্গে কান পড়া তো আছেই। এরপর 6-7 দিন দুজনের মধ্যে কোনো কথা চলবে না, পরে আবারও মিল হবে, আবারও ঝগড়া। মাঝে মধ্যে মনে হয় এই সংসার নামক মরিচিকা থেকে বের হয়ে যায়, কিন্তু পারি না। যে একবার এই গর্তে পা দেয় সহজে সে বের হতে পারে না। কেউ বা মায়ায় পড়ে, কেউ বা সন্তানের কথা ভেবে, আবার কেউ বা মা বাবা আর নিজের অবস্থানের কথা চিন্তা করে। আসলে বেরিয়ে যাব বলাটা যত সহজ, বের হওয়া ততই কঠিন, তারপর যদি হয় আমার মতো স্বল্প শিক্ষিত। কিন্তু পরদিন শাশুড়ি মা যা করেন তাতে রীতিমতো মেজাজ বিগড়ে যায় আমার। খুব ভোরে ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে কিচেনে আসলাম। আরিফের জন্য খাবার বানাতে হবে আমার, কাল থেকে দুজন আলাদা ঘরে ঘুমাচ্ছি। আমি কি আমাদের ঘরেই শুয়েছিলাম, কিন্তু আরিফ ঘুমোয়নি আমার সঙ্গে, পাশের রুমে থেকেছে সে। এটা চলবে বেশ কিছুদিন, তারপর আমি নিজেই সব মিটমাট করব, প্রয়োজনে পাও ধরা লাগতে পারে। পুরুষ মানুষ কিনা সে, সংসার টেকানোর দায়িত্বও আমার কাঁধে। সে ঘরে থাকেনি, আমিও আর কিছু বলিনি, কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না। কয়েক পিস ডিম টোস্ট করলাম, দুটো সিদ্ধ করলাম, 1 গ্লাস দুধ গরম করে টেবিলে রাখলাম। আরিফ নিচে এলো, আমি সরে গেলাম। আমায় সামনে দেখলে খাবে না সে, ইদানিং এই কাজটাই করছে। আমার দুঃখ লাগে ভীষণ, একলা ঘরে কাঁদি খুব। আরিফ খাবার খেয়ে চলে গেল, সকালে ভাত খায় না সে। ওর চলে যাওয়ার পর টেবিলের কাছে এলাম, বেঁচে যাওয়া একটা ডিম মুখে তুলতেই শাশুড়িমা বলে উঠলেন, সকাল হতেই খাওয়া শুরু করে দিয়েছো তাই না? আমরা বাকিরা কি খাবো না খাবো সেই চিন্তা কি আছে? কেমন বউ তুমি, বাড়ির মানুষের কোনো খেয়াল রাখো না? আমি তখন বললাম, বেলা বাজে মাত্র 6:30, এত সকালে কি খান আপনারা? আর আপনার ছেলের বেঁচে যাওয়া খাবার খাচ্ছি আমি, আমার স্বামীর টাকার খাবার খেতেই পারি। আমার শাশুড়িমা তখন বললেন, এত স্বামী স্বামী করো না, তোমার ধারে কাছেও তো থাকে না তোমার স্বামী। আমি জবাব দিলাম না, উনি তো ঠিক কথাই বলেছে। রান্নাঘরের দিকে যেতে নিলে বলল, থাক থাক, তোমার আজ রাখতে হবে না, আমাদের খাওয়ার চিন্তা তোমার থাকলে একা একা খেতে না। সামান্য একটা ডিম খেয়েছি বলে এত কেন খোঁটা দিচ্ছেন? এই বাড়িতে তো দেখছি মুখে পানিও নেওয়া যাবে না। ঘরে চলে এলাম আমি। আজকের রান্নাটা না করে বেশ সুবিধাই হয়েছে আমার। কাল থেকে পেটে চিনচিন ব্যথা করছে, ডাক্তার দেখানো উচিত একবার। অনেকটা সময় দাঁড়িয়ে রান্না করলে ব্যথা বাড়তে পারতো। বিছানায় শুয়ে চোখ বুজলাম, ঘুম ঘুম ভাব হলো আমার। চোখ বুজতেই ঘুমিয়ে গেলাম। ঘন্টা 2 পর মার চিৎকারে ঘুম ভাঙলো আমার। বেলা 9টা বেজে গেছে। আমি তড়িঘড়ি করে ছুট লাগালাম নিচে ডাইনিংয়ে। সবার খাওয়া শেষ, টেবিল গোছাতে ডাকছে আমায়। এ কেমন বিবেকহীন মানুষেরা, গর্ভবতী পুত্রবধূকে রেখে খেয়ে নিল সব, একটাবারও আমায় ডাকলো না। চুপচাপ টেবিলে বসে প্লেটে ভাত নিলাম। তরকারির বাটি খুলতেই দেখি শুধু দুটো আলু সিদ্ধ পড়ে আছে। আমি ভ্রু কুঁচকে বললাম, তরকারি কোথায় মা, কি রেঁধেছেন, কি দিয়ে খাবো আমি? আমার শাশুড়ি মা বললেন, আলু সিদ্ধ তো রাখা আছে, ভাতে মেখে নুন দিয়ে খেয়ে নাও। আমি আর তোমার শ্বশুরও তাই খেয়েছি, সঙ্গে দুটো ডিম ভেজে খেয়েছি শুধু। আমি থমথমে গলায় বললাম, আমায় তো ডাকতে পারতেন মা, 3 জন একসঙ্গে ডিম ভাগছোগ করে খেয়ে নিতাম। শুধু আলু দিয়ে কি করে খাবো আমি? জানিনি তো, প্রেগনেন্সি শুরুর পর থেকে আলুর কোনো তরকারি খেতে পারি না আমি। আমার জন্য একটু অন্য কিছু বা ডিম ভেজে রাখতে পারতেন। সকালে না খেলে তুমি, তাই ডাকিনি। বেশি সমস্যা হলে একদম দুপুরে রান্না করে খেও। আর অন্য কিছুর কথা যে বলছো, স্বামীর থেকে পেরেছো একটা টাকা নিতে, এবার কি তোমায় আমি চুরি করে খাওয়াবো নাকি? এত বড়লোকি মুখ হলে তো চলে না। আমরা সন্তান পেটে নিয়ে শুধু নুন দিয়েও খেয়েছি, তাই কি বাচ্চা মরে গেছে? যুগ পাল্টেছে মা, আগের যুগ আর এখনকার যুগ এক নয়।
তিনি বিরক্তির সঙ্গে বললেন, এত কথা শুনতে চাইনি, যা পারো করো, আমি ঘরে যাচ্ছি, ডাকবে না একদম, দুপুরে রান্না করে রেখো, উঠে যেন খাবার পাই আমি। আর শোনো, ফ্রিজে ডিম বেশি নেই, শুধু শুধু খরচ করো না। তিনি চলে গেলেন। আমি টেবিলে বসলাম। আমায় খাওয়া শুধু শুধু মনে হয় তার। এই নিয়ম এই বাড়িতে চলছে বেশ আগে থেকেই। আরিফকে জানালে বলে মায়ের সঙ্গে কথা বলবে, বলেও কথা, কিন্তু পরে তিনি আমাকেই বলে আমার নাকি জিভ বড়, খাওয়া নিয়ে নিন্দা করি, বাপ মা খাইয়ে পাঠায়নি। তাই আর বলি না, যেটুকু পারি নিজ থেকে করে খেয়ে নেই। ফ্রিজ থেকে ডিম বের করে ভাজলাম, আলুগুলো ভর্তা করে খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের রান্নার তোড়ঝোড় করতে লাগলাম। ফ্রিজে কিছু শাক ছিল, তা ভাজলাম, ডাল রান্না করলাম, শুধু আলুর ঝোলও করলাম। ভাত হয়েছে আগে, রান্না শেষে গোসলে গেলাম, ফ্রেশ হয়ে নিচে এলাম, খাবার বেড়ে সবাইকে ডাকলাম। শ্বশুর শাশুড়ি দুজনেই এসে বসলেন, পাতে পাতে খাবার তুলে দিয়ে আমিও বসলাম। শ্বশুর সব দেখে খাবারের থালা ছুঁড়ে মেরে বললেন, এইসব শাক পাতা দিয়ে খাওয়া যায় নাকি? শাশুড়ি মা বললেন, তোমার বৌমা রেখেছে, আমায় বলছো কেন? বলো এই মেয়েকে আমাদের শাকপাতা খাইয়ে এই মেয়ে অপুষ্টিতে মারবে। শ্বশুর উঠে গেলেন টেবিল থেকে, শাশুড়ি প্লেটে খাবার নিয়ে উঠলো। আমি চেঁচিয়ে উঠে বললাম, হাতে যে টাকা আছে তা দিয়ে কাল মাছ মাংস আনবেন, এসব নাটক আমি সহ্য করতে পারবো না। বাজার করবেন না আপনারা, আর চিৎকার শুনবো আমি? কাল বাড়িতে বাজার না আসলে রান্না বন্ধ। আমি ঘরে চলে এলাম। শাশুড়ি মা বিড়বিড় করে কিসব যেন বলেন, সেসবে পাত্তা দিই না আমি। জানি আজও আরিফ বাড়িতে আসলে আরেক অশান্তি, তবে তা নিয়ে একেবারেই চিন্তা নেই আমার। 6-7 দিন তো কথা চলবে না এমনিতেই, এবার না হয় সময়টা বাড়বে আরো কিছুদিন। বিকেলে নিচে এলাম। খাবার যেমনকার তেমনই আছে টেবিলে, শুধু মার পাতে পানি ঢালা, খেয়ে পানি ঢেলে রেখেছে। আমি ডাল শাক দিয়ে পেট ভরে খেলাম। 3-3টা পদ রান্না করেছি, তাও এদের মন ভরে না। এদিকে বাজারও করবে না। আমার ভুল হয়েছে ম্যাজিক না শিখে, এদেরকে ম্যাজিক করে মজার মজার খাবার এনে খাওয়াতাম। সন্ধ্যায় বাড়ির পরিবেশ কিছুটা শান্ত হলো। শাশুড়ি মা সোফায় বসে পান খাচ্ছিলেন, এমন সময় বাড়িতে এলো পাশের বাড়ির এক চাচি, হাতে তার কয়েকটি মিষ্টি আর পান। সেগুলো আমার শাশুড়ির হাতে দিয়ে বললেন, এইগুলো নাও আরিফের মা, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে এসেছে, তাই দিতে এলাম। মা মিষ্টিগুলো নিয়ে মুখ বাঁকিয়ে বলল, তোমার ভাই কপাল অনেক ভালো, ছেলে শ্বশুর বাড়ি কত রকমের মিষ্টি পান আসে, আমার হলো পোড়া কপাল। ছেলে শ্বশুর বাড়ি থেকে সেই যে বিয়ের সময় কেজি 6 মিষ্টি এসেছিল, এরপর আর মিষ্টি কি, মিষ্টির রসও বাড়িতে ঢুকেনি। আমি কিঞ্চিত হেসে বললাম, চাচি আপনার ছেলে শ্বশুরবাড়ি থেকে মিষ্টি আসলো কোন উপলক্ষে? তিনি বসে বললেন, আর বলো না বৌমা, ছেলে শ্বশুরবাড়িতে দাওয়াত করি না অনেক দিন হলো। এর মাঝে 2বার তাদের বাড়িতে গিয়েছিলাম দাওয়াতে। আসলে আমার ছেলের চাকরি ছিল না, তাই দাওয়াত করতে পারিনি। 1 মাস হলো ছেলের চাকরি হয়েছে, তাই দাওয়াত করে খাইয়ে কাপড় চোপড় দিয়ে দিলাম। আসা যাওয়া না থাকলে কি আর আত্মীয়ের সম্পর্ক থাকে? আমি এবার ভ্রু উঁচিয়ে বললাম, তা মা আপনি কবার দাওয়াত করেছেন আমার বাড়ির লোককে? না মানে মিষ্টির আশা তো করছেন ভালোই, বিয়ের পর থেকে তো একবারও দেখলাম না আপনি তাদের দাওয়াত করেছেন। তবু আমায় দেখতে এলে তো আর খালি হাতে আসে না, কোনো অনুষ্ঠানেও তো আমার বাড়ির কথা মনে পড়ে না আপনার। তাহলে মিষ্টি কি তারা বাড়ি থেকেই পাঠিয়ে দেবে, নাকি আপনি গিয়ে নিয়ে আসবেন? দেখলাম মুখখানা কালো হলো শাশুড়ি মার। লজ্জা পেয়ে পাশের বাড়ির চাচি নিজেই চলে গেলেন। আমার এমন প্রতিবাদে যে মা খুশি হননি তা ভালোই বুঝেছি। রাতে বাড়ি ফিরলো আরিফ। আমি বসে বসে চিনি পানি দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছিলাম, এইটা আমার খুবই পছন্দের। আরিফ আমার সামনে দিয়ে গেল, অথচ কথা বলল না। আপাতত এটা স্বাভাবিক। আরিফ ঘরে যেতেই পিছু পিছু গেল মা। নিচ থেকে দেখলাম আমি, ছেলের সঙ্গে মায়ের কথা থাকতেই পারে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আমার। নিজের খাওয়ায় মন দিলাম আমি। টিভিতে একটা সিরিয়াল দেখছি আর খাচ্ছিলাম। হঠাৎ কানে গুনগুনিয়ে কান্নার আওয়াজ এলো। আমি টিভির ভলিউম কমিয়ে দিয়ে চারপাশে তাকালাম, বুঝলাম না কিছুই, কিন্তু শব্দ আসছে স্পষ্ট, কেউ যেন কেঁদে কেঁদে কিছু বলছে। হাতে থাকা মুড়ির বাটিটি সোফায় রেখে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছে কান্নার শব্দ উপর থেকে আসছে। কারো কিছু হলো না তো আবার?